আরও গল্প চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা ৩ মিতিন থেকে নেওয়া ২০ গল্পটির তৃতীয় অধ্যায়। আবার এমালেন টাওয়ার। এবার ৮ তলা নয়, ৩ তলায়। ভাদ্রের ভ্যাপসা দুপুর তখন সবে গড়িয়ে গড়িয়ে বিকেলে পৌঁছেছে। ঘড়ির কাঁটায় পাক্কা ১২০ ডিগ্রি। বেশ কয়েকবার ফ্ল্যাটের বেল বাজাতে হলো মিতিনকে। অবশেষে খুলেছে দুয়ার এবং সামনে এক রূপবান তরুণ, বয়স ৩০-এর আশেপাশে। টকটকে রং, খাড়া নাক, গাঢ় নীল চোখ, পেটা স্বাস্থ্য, উচ্চতা প্রায় ৬ ফুট। হঠাৎ দেখলে মনে হয় যেন জীবন্ত গ্রিক ভাস্কর্য। পরনে লাল শর্টস, হাতাবিহীন হলুদ টি শার্ট, বুকে নকশা করা লেখা আই অ্যাম হ্যারি। কবজিতে ব্রেসলেট আছে, এক কানে দুল। এই নব্য যুবকটি তবে রণজয়, লাবণ্য দেবীর জামাতা? দরজার পাল্লায় একটা হাত রেখে দাঁড়িয়েছে রণজয়। মিতিনকে এক টুকরো মেয়ে পটানো হাসি উপহার দিয়ে বলল, ইয়েস প্লিজ। মিতিনের পরিচয় শুনেই অবশ্য নিভে গেছে হাসিটা। চোখ পলকে সরু। ও, আপনি সেদিন ওপরে গিয়েছিলেন? রুমকির মা আপনার কাছেই? হ্যাঁ, আজ দুপুরে ফোনে রুমকির সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। রুমকি আমাকে এখানে আসতে বলেছেন। কিন্তু রুমকি তো এখনো ফেরেনি। আমি বোধহয় একটু আর্লি পৌঁছে গেছি। মিতিনের ঠোঁটে আলগা হাসি। ভেতরে একটু ওয়েট করতে পারি? সামান্য দোনামোনা কোণে রণজয় পথ ছেড়ে দিল। মিতিন পায়ে পায়ে ঢুকেছে অন্দরে। ৮ তলার মতো প্রকাণ্ড না হলেও লিভিং রুমখানা নেহাত ছোট নয়। সাজসজ্জা বাহুল্যবিহীন, ছিমছাম। তবে সোফায় আর পর্দার রঙে, টিভি ক্যাবিনেটে সাজানো সুন্দর সুন্দর শোপিস, ল্যাম্পশেডে রুচির ছাপ স্পষ্ট। রণজয় খানিক তফাতে দাঁড়িয়ে জুলো জুলো চোখে দেখছিল সোফায় বসা আগন্তুককে। মিতিন হেসে বলল, আমি বুঝি আপনাকে ডিস্টার্ব করলাম? রুমকি বলছিলেন আপনার নাকি বাড়িতেই অফিস। মুখভঙ্গি করে রণজয় বলল, তাহলে নিশ্চয় এটাও বলেছে আমার কাজটা কি? অনলাইন শেয়ার ট্রেডিং। ইয়েস, ঠিক 4টে মার্কেট ক্লোজ হয়। এই সময়টায় আমি সত্যি ব্যস্ত থাকি। তা 4টে তো বেজে গেছে, এই মুহূর্তে নিশ্চয়ই তেমন কাজ নেই। আছে। সারাদিনে স্টক ওঠাপড়ায় হালঢালটা এই সময় স্টাডি করি। ডেইলি প্রফিট লসের হিসেবটা কষতে হয়। সে একদিন না হয় পরেই করলেন, বসুন না একটু গল্প করি। বুঝেছি। রণজয়ের ঠোঁটে ধূর্ত হাসি। আমায় ক্রস করতে চাইছেন? বন্ধুত্বপূর্ণ আলোচনাও বলতে পারেন। মিতিন রণজয়ের চোখে চোখ রাখল। একটা গুরুত্বপূর্ণ খবর আপনাকে দিতে পারি। কি? লাবণ্য দেবীকে বিষ খাইয়ে মারা হয়েছে। খাইয়ে? রণজয় ধপ করে বসে পড়ল। কি করে জানলেন? পুলিশ রিপোর্ট, হুইস্কিতে আর্সেনিক ছিল। ইজ ইট? রণজয়ের মুখ ফ্যাকাশে। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জ বলছেন কেন? কে মেশাবে মিশ? কখন মেশাবে? কেন? দুপুর 2টোর পর থেকে তো উনি একাই ছিলেন। যে কেউ গিয়ে ওই কাজটি করতে পারে। মিতিন মুখ টিপে হাসল। পুলিশ তো কাউকেই ছেড়ে কথা বলে না। সন্দেহের তীর আপনার দিকেও আসতে পারে। কি কি
কিন্তু আমি তো সারাক্ষণ এই ফ্ল্যাটেই ছিলাম। প্রমাণ করতে পারবেন তো? অফকোর্স, রুমকি সাক্ষী। রণজয় যেন ঈষৎ উত্তেজিত। রুমকি আমায় 4টায় ফোন করেছিল, 10 মিনিট পর তার সঙ্গে আবার আমার কথা হলো। মোবাইলে না ল্যান্ডলাইনে? প্রথমবার মোবাইল, নেক্সট টাইম ল্যান্ডলাইনে। ওর কাছে একটা লোক আসার কথা ছিল, ইন্স্যুরেন্সের এজেন্ট। আমাকে বসাতে বলেছিল। সে বোধহয় এলো 4:30টার আগে। তার সঙ্গে বসে কথা বলছি, রুমকি ফিরল স্কুল থেকে। আর 2টো থেকে 4টে? আশ্চর্য, আমি তো জানি না উনি সেদিন মারা যাবেন। না হলে নয় 5টা বন্ধুকে ডেকে সারাদিন বাড়িতে বসিয়ে রাখতাম। রণজয়ের সুন্দর মুখখানা কেমন বিকৃত দেখালো। দুহাত ঝাঁকিয়ে বলল, তাছাড়া উনি তো মারা গেছেন 5টা 5:30টায়। তখন তো আমি, রুমকি, ইন্স্যুরেন্সের লোকটা সবাই এ ঘরে। বটেই তো, বটেই তো। মিতিনের স্বর শান্ত। আসলে আপনি কাছাকাছি থাকেন বলেই প্রশ্নটা মাথায় এলো। কাছাকাছি মানে? রণজয় দপ করে জ্বলে উঠেছে। হোয়াট ডু ইউ মিন? আহা, এক্সাইটেড হচ্ছেন কেন? আপনারা সেম প্রেমিসেসের বাসিন্দা, নিশ্চয়ই ওপরতলায় আপনার যাতায়াতও আছে। তো দুপুরে কাজকর্ম ফেলে আমি তার ঘরে বসে ড্রিঙ্ক করব? আমি তো বলিনি আপনি ড্রিঙ্ক করছিলেন। জাস্ট একটা সম্ভাবনা। কিসের সম্ভাবনা? আমি গ্লাসে বিষ মিশিয়েছি? কেন, লাবণ্য মজুমদার মারা গেলে আমার কি লাভ? সরি, আমি কিন্তু আপনাকে হার্ট করতে চাইনি। রণজয় তবু গজগজ করছে। কাছাকাছি তো অনেকেই থাকে। রুমকির বাবা, মালতীদেরই বা বাদ দিচ্ছেন কেন? লাবণ্য মজুমদার তো স্লো পয়জনিং এর ব্যাপারে নাকি হাজবেন্ডকেই সন্দেহ করতেন। ডোন্ট ওয়ারি, আমাদের সবাই স্মরণে আছে। তবে পুলিশ ডিটেকটিভদের কাছে সকলেই সাসপেক্ট। আমাদের নজরটাই বাঁকা কি না? মিতিন ফের হাসল। যাকগে ওসব কথা, এবার সত্যি সত্যিই গল্প করি। আপনি এক্সাইটমেন্ট খুব ভালোবাসেন, তাই না? এমন অনুমানের কারণ? আপনার শেয়ার মার্কেটে ইন্টারেস্ট দেখে মনে হলো। ভুলে যাচ্ছেন, এটাই আমার রুটি রুজি। হয় ভালো রোজগারপাতি? শুনেছি এতে ভীষণ রিস্ক। 2 টাকা এলে 10 টাকা বেরিয়ে যায়। টাকা তো আসা যাওয়ার জন্যই, হু কেয়ার্স? কথার মাঝেই রুমকি এসে পড়েছে। লাবণ্যর সঙ্গে মিল নেই মেয়ের, চেহারাটা বরং বাবা ঘেঁষা, টেনে টুনে সুশ্রী বলা যায়। বছর 25-এর ছোট্টখাট্ট রুমকির পোশাক আশাক, হাবভাব সবই লাবণ্যর বিপরীত। চোখে মুখে বিষণ্ণতার আভাস। সদ্য মা হারিয়েছে বলে কি? না, রুমকি এরকমই। একটু যেন নিস্তেজ গলাতেই রুমকি জিজ্ঞেস করলো, অনেকক্ষণ এসেছেন? এই তো মিনিট 20-25। মিতিন ভদ্রতা করে হাসল। আপনার হাজবেন্ডের সঙ্গে গল্পগুজব করছিলাম। চা খাবেন? নো থ্যাঙ্কস। মিতিন গলার ওজন বাড়ালো। লালবাজারে ডিসিডিডির সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, এখানকার কাজ সেরে চটপট বেরোতে হবে। ও। রুমকি কাঁধের ঝোলা ব্যাগ টেবিলে রেখেছে। অর্থহীন স্বরে রণজয়কে বলল, যদি চাও এবার তোমার কাজে যেতে পারো। যাই। খানিকটা যেন অন্যমনস্ক মুখে উঠে গেল রণজয়। তেরচা চোখে তার যাওয়াটা দেখে নিয়ে মিতিন বলল, আপনার হাজবেন্ড মানুষটা কিন্তু বেশ। ঝাপসাভাবে হাসল রুমকি। অস্ফুটে বলল, থ্যাঙ্কস।
আপনাদের কি লাভ ম্যারেজ? পুরোপুরি নয়। রুমকি সামান্য থেমে থেকে বলল, একটা লেডিস ক্লাবের ফাংশনে মা আলাপ করিয়ে দিয়েছিল। তারপর বাড়িতে রণজয়ের আসা যাওয়া শুরু হলো। নিজেই একদিন বিয়ের কথা তুলল। আপনিও নিশ্চয়ই এক কথায় রাজি? রুমকির ঠোঁটে আবার একটা অপছা হাসি। মাও খুব চেয়েছিল আমাদের বিয়েটা হোক। বাহ, বেশ। মিতিন সোজা হলো। তা আপনার মার পরলৌকিক ক্রিয়াকর্ম তো সব মিটে গেছে, তাই না? হ্যাঁ, অপঘাতে মৃত্যু, 3 দিনে কাজ। অপঘাতের নেচারটা তো তখন ফুলে বললামই, পুলিশের সন্দেহটাও। আমি কিন্তু এখনো বিশ্বাস করতে পারছি না। রুমকির গলায় যেন কান্না। কে এই কাজ করলো বলুন তো? কেন করলো? সে প্রশ্ন তো আমাদেরও। আপনার কি কাউকে সন্দেহ হয়? কাকে সন্দেহ করব? কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব? আত্মীয়দের সঙ্গে আমাদের তেমন যোগাযোগ নেই। একমাত্র মামাই যা আসে কালে ভদ্রে। মার বন্ধুরাও তো বাড়িতে আসতো না বিশেষ। তাদের সঙ্গে মার দেখা সাক্ষাৎ তো সব বাইরে বাইরে। কখনো যদি মা বাড়িতে পার্টি টার্টি দিল তো। ওই দিন তো সেরকম কিছু ছিল না। অর্থাৎ ধরে নেওয়া যায় তাদের কেউ আসেনি। বটেই তো, এলে তো মালতীর কাছে শুনতাম। কিন্তু মালতী তো দুটোই চলে গেছে। তারপর যদি কেউ। সেটা অবশ্য হতে পারে। দুটো হুইস্কির গ্লাসও তো পাওয়া গেছে। এই দ্বিতীয় ব্যক্তিটিকে, যার সঙ্গে বসে আপনার মা ড্রিঙ্ক করছিলেন? সরি, বলতে পারবো না। আপনি নিশ্চয় জানতেন লাবণ্য দেবী স্লো পয়জনিংয়ের আতঙ্কে ভুগছিলেন? জানি, ওটা মার এক ধরনের মেন্টাল ফিক্সেশন ছিল। তিনি কিন্তু বিশেষ একজনকে সন্দেহও করতেন। বাবাকে তো। রুমকি হঠাৎই অসহিষ্ণুভাবে মাথা ঝাঁকালো। অসম্ভব, একেবারে ভিত্তিহীন ধারণা। লাবণ্য দেবী কিন্তু আমায় বলেছিলেন হাজব্যান্ডের সঙ্গে তার সম্পর্ক মোটেই ভালো ছিল না। মা কি বলেছে জানি না, তবে বাবা মাকে ভীষণ ভালোবাসতো। নইলে 28 বছর মার সঙ্গে ঘর করতে পারতো না। জোরের সঙ্গে বলতে পারি, মার মৃত্যু কামনা করা বাবার পক্ষে অসম্ভব। হুম। মিতিন নড়ে বসল। আচ্ছা, ঘটনার দিন কি লাবণ্য দেবীর সঙ্গে আপনার দেখা হয়েছিল? প্রায় রোজই স্কুল বেরোনোর আগে একবার ওপরই ঘুরে যাই। সেদিনও গিয়েছিলাম। তখনও তো অনিমেষবাবু ফেরেননি, তাই না? বাবা বোধহয় 11টা নাগাদ এসেছিল। দুপুরে মাকে ফোন করেছিলাম, তখনই শুনি। দুপুরে কটায়? স্কুলের টিফিন টাইমে, ধরুন 1:45। রোজই বুঝি দুপুরে ফোন করতেন? না, মাঝে মাঝে। তবে শুক্রবারটা করতামই। মালতী দুপুরে চলে যায় তো, তাই। সেদিন মালতী তখনও ছিল? হ্যাঁ, মা বলল এবার বেরোবে। ও, তা বিকেলে তো আর মার কাছে যাননি, একেবারে সন্ধেবেলায়? মালতীর ডাক পেয়ে গিয়ে মার হাতটা ধরতেই ঝটকা খেয়ে গেলাম। দেখি একদম ঠান্ডা হয়ে গেছে। এবং তক্ষুনি আপনার ফোন টোন শুরু করলেন। হ্যাঁ, আমার ফোন পেয়েই বাবা এসে গেল। তার পরে পরেই ডাক্তারবাবু। অনিমেষবাবু নিশ্চয়ই খুব ভেঙে পড়েছিলেন। এ কি আর বলার অপেক্ষা রাখে? এলেই তো প্রায় উদ্ভ্রান্তের মতো, ছুটতে ছুটতে বোধহয় 10-12 মিনিটের মধ্যেই।
তাই? মিতিনের দৃষ্টি পলকের জন্য তীক্ষ্ণ। পলকে গলা স্বাভাবিক করেছে, সহজ সুরে বলল, ওকে, আপাতত আর কিছু জানার নেই। মালতীকে এখন নিশ্চয়ই ওপরে পাবো। রুমকি অস্ফুটে বলল, এখন ওপরেও যাবেন? যাই একবার, দু একটা ছোটখাটো ব্যাপার জানার আছে। মিতিন উঠে দরজার দিকে এগোলো। দুঃখী দুঃখী মুখে রুমকি আসছে পিছন পিছন। হঠাৎই নিচু স্বরে জিজ্ঞেস করে উঠল, ম্যাডাম, খুনি ধরা পড়বে তো? চেষ্টা তো করছি। আচ্ছা, যে গ্লাস দুটো পুলিশ নিয়ে গেছে তাতে কারো হাতের ছাপ, মানে ওসব দিয়েও তো ধরা যায়। ঘাড় ঘুরিয়ে মিতুন ঝলক দেখল রুমকিকে, হেসে বলল, হ্যাঁ, তা তো যাই, পুলিশ সবই দেখবে। বলেই মিতিন সোজা করিডোরে, তারপর লিফট ধরে শটান আলতলায়। ফাঁকা ফ্ল্যাটে টিভি দেখছিল মালতী। মিতিনকে দেখে বেশ চমকেছে। অবাক মুখে বলল, দিদি আপনি আবার? তোমার রুমকি দিদির কাছে এসেছিলাম, ভাবলাম তোমার সঙ্গে একটু দেখা করে যাই। বসুন। না মালতী, বসার সময় নেই। মিতিন মালতীর কাঁধে হাত রাখল। তোমায় শুধু একটা কথা জানানোর ছিল। কি দিদি? তোমার মামি কিন্তু আত্মহত্যা করেননি, তাকে খুন করা হয়েছে। অ্যাঁ? মালতী প্রায় আঁতকে উঠেছে। কে মারলো? এমন একজন যে তুমি না থাকার সময় এসেছিল। মিতিনের স্বর শীতল। অবশ্য তুমিও যে দুপুরবেলা ফ্ল্যাটে ছিলে না, তার কিন্তু কোনো প্রমাণ নেই। কি বলছেন দিদি? মালতীর মুখ সাদা হয়ে গেল। বিশ্বাস করুন, আমি ঠিক দুটোয় বেরিয়েছি, বাড়িতে গেছিলাম। সে তোমার পঞ্চানন তলায় খোঁজ নিলেই জানা যাবে। আপনি আমার বাড়িতে যাবেন নাকি? পুলিশ যাবে, তারা তো সবকিছু ভালো করে বুঝে নেবে। তাই? মালতী ঝপ করে মিতিনের হাত চেপে ধরেছে। আমাকে বাঁচান দিদি, আমি সেদিন বাড়ি যাইনি। তার মানে ফ্ল্যাটেই ছিলে? না, আমি সেদিন সিনেমায় গিয়েছিলাম দিলীপের সঙ্গে। কে দিলীপ? ইলেকট্রিকের কাজ করে, এ পাড়ায় দোকান আছে। হুম, ধরে নিলাম তুমি সত্যি বলছো। মালতীকে আপাদমস্তক জরিপ করে নিয়ে মিতিন ফের বলল, কিন্তু পুলিশ তো ছাড়বে না, তোমার কাছেই জানতে চাইবে। দুপুর বিকেলে কেউ ফ্ল্যাটে আসতো কিনা, সেদিনই বা কে এসে থাকতে পারে। তোমার তার কোনো যোগসাজিশ ছিল কিনা। মা কালীর দিব্যি, আমি ওসবে নেই, কিচ্ছু জানি না। তা বললে চলবে? তুমি রাত দিনের লোক। বিশ্বাস করুন দিদি, এমনি দিনে কেউ দুপুরে আসতো না, বেশিরভাগ দিন মামিই তো বাইরে বাইরে। তবে শুক্রবার। থেমে গেলে যে বড়। না মানে, মালতীর ঢোক গিলল। সেদিন তো আমি থাকি না, বলবো কেমন করে কি হতো। পরিষ্কার বোঝা যায় মালতী কিছু গোপন করার চেষ্টা করছে। কাকে আড়াল দিতে চায়? মিতিন অবশ্য চাপাচাপিতে গেল না আর। ভূতলে নেমে ঢুকেছে সিকিউরিটির কুঠুরিতে। ব্যাগ থেকে পরিচয়পত্র বার করে দিয়ে বলল, একটা জরুরি খবর দরকার। সবুজ উর্দি নিরাপত্তারক্ষীটি ঈষৎ তটস্থ। বলুন। গত শুক্রবার 804 নম্বর ফ্ল্যাটে কে কে এসেছিল দুপুর 2টো থেকে 4টের মধ্যে? কেউ আসেনি, শুধু কাজের মেয়েটা বাইরে গিয়েছিল, তখন বোধহয় 2টো বাজে।
তারপর তো সন্ধ্যাবেলা ফিরে দেখে মাঝে মেয়েটা একবারও আসেনি। না ম্যাডাম, এলে চোখে পড়তো। ওদের বাড়ির আটসভায় অনিমেষবাবু, তার মেয়ে, জামাই, তারা কে কখন? দিদিমণি তো বিকেলে স্কুল থেকে এলেন, যেমন আসেন। দাদা বেরোয়নি। বলতে বলতে যুবকটির কপালে ভাঁজ। হ্যাঁ, অনিমেষ স্যার চলে গিয়েও একবার ফিরে এলেন। তাই কখন? টাইমটা নিখুঁত মনে নেই ম্যাডাম, 3:30-4 হবে। এখানকার বাসিন্দাদের ঢোকা বেরোনোর তো অত খেয়াল করি না, তবে অনিমেষ স্যার একটু পরেই আবার বেরিয়ে গিয়েছিলেন, গাড়ি ছাড়াই, হেঁটে হেঁটে। এতক্ষণে মিতিনের সামনে যেন আলোর আভাস। হিসেব বোধহয় এবার মিলনে আস্তে আস্তে। শেষ হলো 20 গল্পটির 3য় অধ্যায়। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিন আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।